আজকে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের লেকচার 3। ওকে, আচ্ছা, আমরা আগের দিন ব্রনস্টেড অ্যাসিড বেস কনসেপ্টে ডিসকাস করছিলাম। সেখানে প্রোটন ট্রান্সফার ফ্রম ওয়ান স্পিসিস টু অ্যানাদার স্পিসিস সেটা কিভাবে হয়, কাকে অ্যাসিড বলা হবে, কাকে বেস বলা হবে, সেই জিনিসগুলো ডিসকাস করেছি। আজকে ওই ব্রনস্টেড অ্যাসিড বেস কনসেপ্ট থেকে কিছু কোশ্চেন মানে বাকি রয়েছে, সেগুলো আমরা ডিসকাস করে নিয়ে তারপর পরবর্তী থিওরি দ্যাট ইজ লুইস কনসেপ্ট সেটাতে যাব। তো একটা কোশ্চেন দিয়ে আমি শুরু করি। আচ্ছা, তার আগে আমি একটা কনসেপ্ট তোমাকে বলি, সেটা হচ্ছে যে ধরো কোন একটা এ, হ্যাঁ, এবার এইচ এ স্পিসিস সে ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে এ মাইনাস তৈরি করে। তাহলে এ মাইনাস আর এইচ প্লাস সে ছেড়ে দিল। তাহলে এই যে স্পিসিসটা সে এইচ প্লাস ছাড়লো, তাহলে এই স্পিসিসটাকে আমি কি বললাম, কি বলতে পারি, অ্যাসিড না বেস? কি বলছি এটাকে? ব্রনস্টেড অ্যাসিড। 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 আর এইচ প্লাস ছেড়ে দিয়ে যে স্পিসিসটা তৈরি হলো, এই স্পিসিসটাকে কি বলা হবে? কনজুগেট বেস। কনজুগেট বেস। কনজুগেট বেস। কনজুগেট বেস। এখন অ্যাসিড এবং তার থেকে এইচ প্লাস বার করে দিলে সেটা হচ্ছে কনজুগেট বেস। তো কনজুগেট বেস মানে কি, সে তার মধ্যে প্রোটন নেই, প্রোটন নিতে চায়, তাহলে সে আবার কনজুগেট অ্যাসিডে আসতে চায়। তো এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে একটা একটার সঙ্গে আরেকটা সম্পর্ক। এখন আমরা এই যে অ্যাসিডিটি অফ এইচ এ, অ্যাসিডিটি অফ এইচ এ এটার সঙ্গে কনজুগেট বেসের কোন প্রপার্টি, মানে কনজুগেট বেস তার স্টেবিলিটির সঙ্গে অ্যাসিডিটি কিভাবে রিলেটেড? আমরা, তোমরা অর্গানিকে পড়েছো, বা অর্গানিক অ্যাসিড বেস বলো বা যে কারো অ্যাসিড বেস তোমরা পড়েছো, সেখানে কনজুগেট বেসের স্টেবিলিটির সঙ্গে অ্যাসিড বেসের কি সম্পর্ক? কনজুগেট বেস স্টেবল হলে অ্যাসিডটা স্ট্রং হবে। অ্যাসিডটা স্ট্রং হবে। তো অ্যাসিডিটি অফ এইচ এ এটা প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কনজুগেট বেস। এটা তোমরা জানো। তার মানে এই যে এ মাইনাস এই স্পিসিসটা যত স্টেবল হবে তত তো ইকুইলিব্রিয়াম ডান দিকে যাবে, আর ইকুইলিব্রিয়াম যত ডান দিকে যাবে তার মানে এইচ প্লাসে ছেড়ে দেবে, তার মানে অ্যাসিডিটিটা বাড়ছে। তার মানে এখান থেকে পরিষ্কার যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাসিডিটি অফ এইচ এ সেটা কিন্তু তোমার কনজুগেট বেসের স্টেবিলিটির সঙ্গে প্রপোর্শনাল। এবার কনজুগেট বেসের যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটিটা কি করে আমরা ডিটারমাইন করবো? তোমরা যেমন অর্গানিকে রেজোনেন্স টেজোনেন্স দিয়ে করো, যে রেজোনেন্স যত হবে কনজুগেট বেসে তত তার স্টেবল, এসব করেছো টরেছো। আমরা ইনঅর্গানিক স্পিসিসের ক্ষেত্রে আমরা কি করে কনজুগেট বেস, এটা তো একটা অ্যানায়ন, তো এই অ্যানায়নের স্টেবিলিটি কি করে ব্যাখ্যা করি? সেখান থেকে দুটো রুলস আমরা ফলো করতে পারি। কেস ওয়ান, কেস ওয়ান হলো যে অ্যালং দি সিরিজ, অ্যালং দি সিরিজ ফ্রম লেফট টু রাইট ইন পিরিয়ডিক টেবিল, যত বা ডান দিকে যাই ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, বাড়ে না কমে? বাড়ি। তো ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। এবার যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, খেয়াল করো যে এই যদি এ মাইনাস আয়ন হয়, এই চার্জটা যত নিউট্রালাইজ হবে, মানে চার্জ স্পিসিস কখনো স্টেবল নয়, এবার চার্জটাকে যত আমি ভ্যানিশ করতে পারবো তত কিন্তু কি হবে, এর স্টেবিলিটি বাড়বে। তার মানে এই চার্জটাকে ভ্যানিশ করতে হবে।
চার্জ যত কমবে তত স্টেবিলিটি বাড়বে। এবার যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে তার মানে কি করছে, এর যে সেন্ট্রাল এলিমেন্ট এই যে এ কি করছে, তার নিউক্লিয়াস দিয়ে ইলেকট্রনটাকে তার শেলের মধ্যে টেনে ধরে রেখেছে। যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে তত জোরে টেনে ধরবে। তার মানে এই ইলেকট্রনটার এক্সপোজ করা ইন দ্য এনভায়রনমেন্ট, সেটা প্রবাবিলিটি কি হয়ে যাবে, কমে যাবে। কারণ ইলেকট্রনটা তার ইনার কোরে টেনে ধরছে ডিউ টু হাই জেড এফেক্টিভ বলো বা হাই ইলেকট্রোনেগেটিভিটি। তো এই ইলেকট্রনটাকে যেহেতু নিজের দিকে টেনে ধরবে, ফলে তার এই ইলেকট্রনটা ইনার কোরে চলে যাবে, ফলে বাইরে এক্সপোজ করবে না। সেই নিরিখে ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে, চার্জের যে এক্সপোজ করার যে ব্যাপারটা, সেই চার্জটা সেটা কিন্তু কমে যাবে। ফলে চার্জ যদি কমে যায় তাহলে আলটিমেটলি স্টেবিলিটি বেড়ে যাবে। তাহলে যখন আমি অ্যালং দ্য সিরিজ কোন একটা স্পিসিসে যাব, ধরো মনে করো অ্যাজ ফর এক্সাম্পল NH2 মাইনাস আর F মাইনাস, দুটোই হচ্ছে কনজুগেট বেস। কার কনজুগেট বেস? NH2 টা কার কনজুগেট বেস? NH2 মাইনাসটা কার কনজুগেট বেস? NH3 NH3 NH3। আর F মাইনাসটা কার কনজুগেট বেস? HF HF। তাহলে এদের স্টেবিলিটি যদি বলা হয়, তাহলে এদের স্টেবিলিটি কি হবে? F minus greater than NH2 minus. তাহলে এটা হবে স্টেবিলিটি। তাহলে স্টেবিলিটি এটা যদি হয়, তাহলে অ্যাসিডিটি, তাদের কনজুগেট অ্যাসিডের অ্যাসিডিটি কি হবে? NH3 আর ফ্লোরিন HF, এদের অ্যাসিডিটি কি হবে? HF greater than NH3. HF এর বেশি হবে। যার কনজুগেট যত স্টেবল তার অ্যাসিডিটি তত বেশি। তাহলে এটা গেল কেস 1। এটা কখন? যখন সিরিজ বলবো, কারণ নাইট্রোজেন আর ফ্লোরিন সিরিজ একই আছে, সেন্ট্রাল এলিমেন্ট একই সিরিজে। আচ্ছা, এরপর হচ্ছে কেস 2। কেস 2 তে হচ্ছে যদি ডাউন দা গ্রুপ হয়, এটা আপ এটা ডাউন। তাহলে ডাউন দা গ্রুপে কি হয়? ডাউন দা গ্রুপে ইলেকট্রোনেগেটিভিটি রুলটা খাটে না। ডাউন দা গ্রুপে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি চেঞ্জের তুলনায় সাইজটা অনেক লাফিয়ে লাফিয়ে বাড়ে, তাই এখানে সাইজ ফ্যাক্টরটা মোর প্রিডমিনেন্ট। তাহলে ডাউন দা গ্রুপে কি হয়? সাইজটা বাড়ে। আর সাইজ যত বাড়বে, তাহলে এই যে এ মাইনাস যে ইলেকট্রনটা, এই এ মাইনাস যে ইলেকট্রনটা, ধরো এটা যদি এরকম বড় হয়, তাহলে এই যে এ মাইনাস ইলেকট্রনটা কি হবে? এই বড় জায়গা হলে কি হবে, ভলিউম বেশি হলে কি হবে? এ ডিলোকালাইজ করতে পারবে না এর ভিতরে। তো এর ভিতরে যদি ডিলোকালাইজ করতে পারে, এবার ডি অরবিটাল থাকলে তো আরো ভালো। তো নিচের দিকে এলিমেন্ট গুলোর ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে, তো এই ইলেকট্রনটা সহজেই ডিলোকালাইজ করতে পারবে যত বড় সাইজের হবে। ঠিক আছে? তো যত সাইজ বাড়বে, ইলেকট্রন ডিলোকালাইজেশন কি হবে? বাড়বে। আর ইলেকট্রন ডিলোকালাইজেশন যত বাড়বে, স্টেবিলিটি কি হয়? কি হবে? বাড়ে। স্টেবিলিটি বাড়বে। তাহলে সাইজ বাড়লে কিন্তু স্টেবিলিটি বাড়বে অ্যানায়নের। তাহলে আমি যদি দেখো, যদি এরকম বলি যে I মাইনাস Br মাইনাস Cl মাইনাস আর F মাইনাস, কোন অ্যানায়নটা বেশি স্টেবল? I minus. I minus Yes. আচ্ছা, আমি আগে প্রথমে সাইজটা করি। সাইজ হচ্ছে I মাইনাস Br মাইনাস F মাইনাস। তাহলে স্টেবিলিটি এখান থেকে কি দাঁড়াচ্ছে? স্টেবিলিটি দাঁড়াচ্ছে I মাইনাস বেটার দ্যান Br মাইনাস বেটার দ্যান Cl মাইনাস বেটার দ্যান F মাইনাস। তাহলে স্টেবিলিটি, সরি অ্যাসিডিটি
অফ অ্যাসিডিটি অফ এদের এদের কার কনজুগেট অ্যাসিড? HI, HBr, HCl, HF. ঠিক আছে, ঠিক আছে। তাহলে ডাউন দ্য গ্রুপ হলে আমরা কি ব্যবহার করব? কোনটাকে আমরা কি ফ্যাক্টর করব এখানে? কোন ফ্যাক্টর দিয়ে ডাউন রাখবো? দ্য গ্রুপ হলে রেডিয়াস বাস আকার। সাইজ, হ্যাঁ। আর অ্যালং দ্য সিরিজ ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা বেশ, তাহলে এই দুটো ফ্যাক্টর আছে। আচ্ছা, এই যে অর্ডার অফ অ্যাসিডিটি, এটা এটাকে আবার আরেক ভাবেও ব্যাখ্যা করা যায়। কনজুগেট বেসিস স্টেবিলিটি দিয়ে বললাম আমরা, আর একটা হচ্ছে বন্ড লেন্থ দিয়েও বলা যায়। বন্ড লেন্থ সবচেয়ে বেশি কার হবে? কোন অ্যাসিডের? HI। এইচ HI এইচ আই। তারপর HBr, তারপর HBr HCl, তারপর HF। তাহলে বন্ড লেন্থ যত বড় হয়, বন্ড স্ট্রেংথ কি হয়? কমে। কমে। তাহলে বন্ড স্ট্রেংথ এটা হবে। আর বন্ড স্ট্রেংথ যত এটা হবে, তার মানে প্রোটন রিলিজিং টেন্ডেন্সি, প্রোটন ডোনেটিং টেন্ডেন্সি, সেটা কি হবে? কার বেশি হবে? বাড়বে। এটা হবে। তাহলে অ্যাসিডিটি যে প্রোটন ডোনেট করতে পারে তার অ্যাসিডিটি কি হয়? বেশি হয়। কি উত্তর এলো? তো আমরা বন্ড লেন্থ দিয়েও এটা বলতে পারি, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটায় কনজুগেট বেসিস স্টেবিলিটি দিয়ে ব্যাখ্যাটা দিতে চাইছিলাম, তো সেটা আমরা দিলাম। আচ্ছা, এবার এই যে কেস 1 আর কেস 2 তে যেটা জানলে, তার উপর ভিত্তি করে আমাদের প্রিভিয়াস ইয়ারে দুটো কোশ্চেন এসেছিল। লিখে নিয়েছো তো সবাই? আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কি কোশ্চেন এসেছিল? বলছে অ্যারেঞ্জ দি বেসিস, arrange the bases HS minus, F minus and I minus in order of increasing proton affinity. Proton affinity. Proton affinity with expansion. আচ্ছা দেখো কি বলছে, অ্যারেঞ্জ দি বেসিস HS minus, F minus and I minus in order of increasing proton affinity with expansion. এদের কার প্রোটন অ্যাফিনিটি বেশি বা কম, অর্ডারটা সাজাতে বলছে। আচ্ছা দেখো, যার যত যে অ্যানায়নটার স্টেবিলিটি যত বেশি হবে, সে কি প্রোটন নিতে চাইবে? যে অ্যানায়নটা স্টেবল, সে কি প্রোটন নিতে চাইবে? হ্যাঁ স্যার। না, তাহলে না, তার প্রোটন স্যার। অ্যাফিনিটি কি হবে? তাহলে তার কম প্রোটন হবে। অ্যাফিনিটি কি হবে? কম কম হবে। হবে। তাহলে তাহলে আমরা জাস্ট এদের স্টেবিলিটি ব্যাখ্যা করলেই সেখান থেকে প্রোটন অ্যাফিনিটি বলতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটে অ্যানায়ন দিয়েছে, সবাই কি একই গ্রুপের না একই সিরিজের, কিভাবে দিয়েছে? মানে মানে ডাউন দ্য গ্রুপে না সিরিজে কি দিয়েছে? পিরিয়ড আলাদা না সিরিজ এই আলাদা, গ্রুপ আলাদা? পিরিয়ড গ্রুপ দুটোই আলাদা। না, পিরিয়ড গ্রুপ আলাদা সেটা ঠিক আছে, কিন্তু মানে তোমার যখন মনে রাখবে, যখন একদম একই সিরিজে দেবে তখন ইলেকট্রোনেগেটিভিটি, কিন্তু যখন আলাদা গ্রুপ হচ্ছে মানে তোমার আলাদা পিরিয়ড হচ্ছে, প্রথমটা হচ্ছে F মাইনাস হচ্ছে সেকেন্ড। আচ্ছা,
আর এসএইচ সেটা হচ্ছে থার্ড, আচ্ছা আই ফিফথ। তো অ্যাকচুয়ালি তো ডাউন দা এদের যদি সাইজ কম্পেয়ার করা হয় তাহলে সাইজটা কোনটা বেশি হবে? আই আই মাইনাস, মানে এদের চেঞ্জটা সবচেয়ে বেশি কোনটা সাইজের, একটা বিশাল বিশাল চেঞ্জ, সেকেন্ড থার্ড তারপর আবার সেই ফিফথ। তাহলে সাইজটা ফ্যাক্টর। যখন তুমি ডাউন দ্য গ্রুপে দেখবে যে আলাদা আলাদা গ্রুপ আলাদা আলাদা পিরিয়ডে আছে, সবসময় পিরিয়ডটাকেই ডাউন দ্য গ্রুপে যে ফ্যাক্টরটা আমরা কেস টুটাই অ্যাপ্লাই করবে। হ্যাঁ, সে আলাদা গ্রুপ হোক অসুবিধা নেই, কিন্তু তোমার যদি দেখো যে আলাদা আলাদা পিরিয়ড তাদের, তাহলে তোমার সবসময় সেকেন্ড সেকেন্ড কেসটাকে অ্যাপ্লাই করবে। আর যদি দেখা যায় যে একই সিরিজে দিয়েছে তাহলে তোমার ইলেকট্রোনেগেটিভিটি। তো এখানে আমরা সাইজটাই ব্যাখ্যা করব। তো সাইজটা যদি ব্যাখ্যা করি তাহলে সাইজ অফ সেন্ট্রাল এলিমেন্ট কোনটার বেশি হবে? আই। সাইজ হচ্ছে তোমার আই, আই মাইনাস গ্রেটার দ্যান এসএইচ মাইনাস গ্রেটার দ্যান এফ মাইনাস। তাহলে এই যদি সাইজ হয় তাহলে প্রোটন অ্যাফিনিটি কি হবে? এই স্যার প্রোটন অ্যাফিনিটি বলেছে, হ্যাঁ। স্টেবিলিটি কি হবে? স্টেবিলিটি কি হবে? স্যার এটাই সেম হবে। এটাই হবে। আর স্টেবিলিটি যদি এটা হয় তাহলে প্রোটন অ্যাফিনিটি উল্টো হবে। প্রোটন অ্যাফিনিটি কি হবে? যে স্টেবল সে প্রোটন নিতে চাইবে না, তাহলে প্রোটন অ্যাফিনিটি হবে আই মাইনাস এসএইচ মাইনাস। ওকে, বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার বলো প্রোটন অ্যাফিনিটি, প্রোটন অ্যাফিনিটি অফ এইচএস মাইনাস এফ মাইনাস আই মাইনাস NH2 মাইনাস, এটা কি হবে অর্ডার? স্যার আই বলো। মাইনাস সব রিলেটিভ, থেকে কম, হ্যাঁ, হুম, মানে সব থেকে প্রথম হচ্ছে সব থেকে বেশি হচ্ছে এফ মাইনাস, তারপরে এনএইচ মাইনাস, তারপরে হচ্ছে এসএইচ মাইনাস, তারপরে আই মাইনাস। হুম। মানে এখানে দুটো কেস ওয়ান এবং কেস টু দুটোকে অ্যাপ্লাই করতে হচ্ছে। মানে তুমি যদি রিলেটিভ পজিশন গুলো দেখো তাহলে সেন্ট্রাল এলিমেন্টের পজিশন গুলো কিরকম, মানে তুমি সবচেয়ে নিচে পাচ্ছ আই কে, হ্যাঁ, তারপরে উপরে তার এস কে পাচ্ছ। আচ্ছা, মানে যদি সাইজটাকে দেখি আর কি, হ্যাঁ, তাহলে সাইজ এস কে পাচ্ছ সব, তারপরে সাইজ। আচ্ছা, তারপরে সাইজ কে আছে? তারপরে হচ্ছে এফ NH2 আর এন, হ্যাঁ, এন আর এফ, এন আর এফ এর একই পিরিয়ডে। এবার এই হচ্ছে সাইজ অর্ডার। এবার যখন এনএফ, তো এনএফ যেহেতু একই সিরিজে, তাহলে এখানে তো সাইজ ফ্যাক্টর কাজে লাগানো যাবে না। এখানে কি কোন লাগাতে হবে? এটা কোনটা লাগাতে হবে? কেস ওয়ান, মানে ইলেকট্রোনেগেটিভিটি, এখানে ইলেকট্রোনেগেটিভিটি। আর এখান থেকে এইটা যখন যাবো তখন কি হবে? সাইজ। দুটো ফ্যাক্টর একসঙ্গে কাজে লাগালে কি দাঁড়ায়? তাহলে কি দাঁড়ায়? যদি সাইজ বলি তাহলে আই মাইনাস গ্রেটার দ্যান এসএইচ মাইনাস গ্রেটার দ্যান এফ মাইনাস। আচ্ছা, এবার এটা হয়ে গেল। আর হচ্ছে বিটুইন এফ মাইনাস অ্যান্ড NH2 মাইনাস ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিন গ্রেটার দ্যান কে এন। তাহলে এটা যদি হয় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি এটা যদি হয় তাহলে স্টেবিলিটি কি হবে? স্টেবিলিটি কি হবে? এফ গ্রেটার দ্যান এন। এফ গ্রেটার দ্যান NH2 মাইনাস। আর ওদিকে এইটার অর্ডার অফ স্টেবিলিটি কি হয়েছিল?
I minus Stability greater কি than হবে? SH minus greater than F minus. SH মাইনাস গ্রেটার দেন F মাইনাস। তাহলে ওভারঅল স্টেবিলিটি কি অর্ডার কি হবে? ওভারঅল স্টেবিলিটি অর্ডার কি হবে? I মাইনাস গ্রেটার দেন SH মাইনাস গ্রেটার দেন F মাইনাস। আর F মাইনাস আবার কার থেকে স্টেবল? NH NH মাইনাস। থেকে। তাহলে এটা যদি ওভারঅল স্টেবিলিটি হয় তাহলে প্রোটন অ্যাফিনিটি কি হবে? প্রোটন অ্যাফিনিটি অর্ডার কি হবে? NH2 minus greater than F minus greater than H minus greater than I minus. ঠিক আছে, তাহলে এইভাবে রাখতে হবে। এটা কেউ লিখে লিখে করতে হবে না, নোটে করা আছে দেখে নেবে। হ্যাঁ, একটু লিখে লিখে করতে হবে এগুলো। তো এই হচ্ছে আলটিমেট ফ্যাক্টর। এই ফ্যাক্টরে আমাদের ব্যাখ্যাটা হবে। তো এই ধরনের যে কোনো কিছু দিলে তুমি দেখবে আগে চেক করে যে কোন বরাবর দিয়েছে, অ্যালং দ্য পিরিয়ড বা সিরিজ। হ্যাঁ, যদি আলাদা আলাদা পিরিয়ড হয় তাহলে তাদেরকে অবশ্যই সাইজ দিয়ে রাখতে হবে। আর যদি একই একই সিরিজে হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে ইলেকট্রোনেগেটিভিটি ব্যাখ্যা করতে হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ব্রনস্টেড অ্যাসিড বেস কনসেপ্ট। আমাদের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন ছিল সেগুলো আমরা ডিসকাস করলাম মোটামুটি। আচ্ছা, নেক্সট হচ্ছে আচ্ছা, অ্যাসিড বেস একটা সুবিধা হচ্ছে এখানে মানে ওই একই কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে আসে, মানে প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে সেগুলোই সব চ্যাপ্টারই তাই। কিন্তু এই অ্যাসিড বেসে মানে পুরোটাই ম্যাক্সিমাম ওই করে দেওয়া হচ্ছে, এইরকমই কোশ্চেন সব ঘুরিয়ে ঘুরিয়ে আসে। প্রিভিয়াস ইয়ারটা ভালো করে করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে লুইস কনসেপ্ট। লুইস কনসেপ্ট, আচ্ছা, লুইস কনসেপ্ট যদি বলা হয় তাহলে এটা দিয়েছিল হচ্ছে বিজ্ঞানী জিএন লুইস। জিএন লুইস। আচ্ছা, জিএন লুইস কি বলছে? বলছে অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট কি বলছে, কোন একটা সাবস্টেন্স, হ্যাঁ এটা মনে করো এ কোন একটা সাবস্টেন্স, এই সাবস্টেন্সের মধ্যে কোনো যদি ভ্যাকেন্সি থাকে, মানে ভ্যাকেন্ট অরবিটাল থাকে, তাহলে দেখো এর মধ্যে ডেফিসিয়েন্সি আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি, ভ্যাকেন্ট অরবিটাল মানে। আর আরেকটা যদি সাবস্টেন্স তার মধ্যে এক্সট্রা আনশেয়ার্ড ইলেকট্রন থাকে, আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার, তাহলে যে সাবস্টেন্সটা ভ্যাকেন্ট আছে সেই সাবস্টেন্সটা সবসময় টেন্ডেন্সি থাকবে বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতে। আর যে সাবস্টেন্সটার ইলেকট্রন এক্সট্রা রয়েছে তার সবসময় একটা টেন্ডেন্সি থাকবে ইলেকট্রন ছেড়ে দেওয়ার। তো এই যে দুটো সাবস্টেন্স, এই একটা সাবস্টেন্স ইলেকট্রন নিতে চায় যার ভ্যাকেন্ট অরবিটাল আছে, আর আরেকটা সাবস্টেন্স যার আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার আছে সে কিন্তু ইলেকট্রন ছাড়তে চায়। যে ইলেকট্রন নিতে চায় তাকে বলা হবে অ্যাসিড, এবং বিজ্ঞানী লুইসের নাম অনুসারে তাকে বলা হবে লুইস অ্যাসিড। আর যে ইলেকট্রন ছাড়তে চায় তাকে বলা হবে লুইস বেস। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যাপার। এবার যখন তুমি এ আর বি কে মিশিয়ে দেবে, সেই এ আর বি মিশে গিয়ে কি করবে না, এ অ্যাটমটা পাশাপাশি দুটো অ্যাটমকে দুজনকে মিশিয়ে দিলে তাহলে আর বি অ্যাটমটা দুজন পাশাপাশি রয়েছে, একজনের ইলেকট্রন এক্সট্রা রয়েছে আর একজনের ইলেকট্রন ঘাটতি রয়েছে, ভ্যাকেন্ট। ঠিক আছে, তো কি হবে, যে ইলেকট্রন রিচ
সেখান থেকে ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রন ডোনেট হবে। তার মানে এই যে এ অ্যাটমটা এ হচ্ছে কি ইলেকট্রন অ্যাকসেপ্টর, আর এ হলো কি ইলেকট্রন ডোনার। ইলেকট্রন ডোনার যে সে হচ্ছে অ্যাসিড বেস, আর ইলেকট্রন যে অ্যাকসেপ্টর সে হচ্ছে অ্যাসিড। এবার ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে সবসময়? ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? ডোনার টু অ্যাকসেপ্টর। ডোনার টু অ্যাকসেপ্টর মানে বেস টু অ্যাসিড, তার মানে বেস থেকে অ্যাসিডের দিকে। তো বেস থেকে অ্যাসিডের দিকে যদি হয় তাহলে দেখো এইটাকে সবসময় একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এইরকম অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেটা হচ্ছে সবসময় যে ডোনার তার থেকে অ্যাকসেপ্টর দিয়ে। এই যে অ্যারোটা দেখানো হয় এই অ্যারোটাকে বলা হয় ডেটিভ বন্ড, অর সিম্পলি এটাকে বলা হয় কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। এটা একটা সমযোজী বন্ধন, কিন্তু এটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, নর্মাল কোভ্যালেন্ট বন্ড নয়, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। সেখানে এখানে শুধু স্পেশালি যেটা হবে সেটা হচ্ছে একটা অ্যাটম থেকে ইলেকট্রন পেয়ার যাবে। তার মানে এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ, এটা একটা বন্ড দেখতে পাচ্ছ, এই বন্ডটা মানে দুটো ইলেকট্রন। এমনি সমযোজী বন্ধনে কি হয়? সমযোজী বন্ধনে যেটা হয় সেটা হচ্ছে এ একটা ইলেকট্রন দেয়, এ একটা ইলেকট্রন দেয়, দিয়ে একটা বন্ড তৈরি হয়। কিন্তু এখানে কি হচ্ছে দুটোই একজন দেবে। তাহলে দুটোই যদি একজন দেয় তাহলে সবসময় সেটাকে একটা অ্যারো দিয়ে দেখাতে হবে, সেটা রিপ্রেজেন্ট করবে ডাইরেকশন অফ ইলেকট্রন ফ্লো, কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন যাচ্ছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এই যে অ্যাসিড আর বেস, লুইস অ্যাসিড আর লুইস বেস বলতে কি বুঝবো? যে সাবস্টেন্সটা ইলেকট্রন রিচ সে ইলেকট্রন ডোনেট করতে চায় তাহলে সে লুইস বেস হিসেবে বিহেভ করবে, আর যে সাবস্টেন্সটা ভ্যাকেন্ট সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায় তাহলে সে লুইস অ্যাসিড হিসেবে বিহেভ করবে। এবার এই দুজন যদি পাশাপাশি জুড়ে দেওয়া হয় তাহলে ডোনার ডোনেট করবে, অ্যাকসেপ্টর তৈরি হবে। তাহলে এই যে জিনিসটা তৈরি হলো এ আর বি এর মধ্যে যে অ্যারো দিয়ে দেখাই, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে পুরো জিনিসটা লিখলাম, এটাকে বলা হবে লুইস অ্যাসিড বেস অ্যাডাক্ট। লুইস অ্যাসিড বেস অ্যাডাক্ট হয়েছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো তাহলে লুইস অ্যাসিড কারা হতে পারে? যাদের ভ্যাকেন্সি আছে। তার মানে এখান থেকে আমরা অ্যাসিডের ডেফিনিশন করতে পারি, সেটা হচ্ছে an acid is a substance an acid is a substance সেটা molecule or ion which can accept pair of electrons to form a coordinate bond. Coordinate covalent bond, যেটাকে আবার ডেটিভ বন্ডও বলি। আচ্ছা, এক্সাম্পল বোরন ট্রাইফ্লুরাইড দিয়েছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে বেস কাকে বলবো? তাহলে এই বেস
A base is a substance. A base is a substance, a molecule or ion which can donate an electron pair to form coordinate bond. Form coordinate bond. That is এটা। হলো? এর একটা এক্সাম্পল হচ্ছে NH3। আচ্ছা, এবার আমরা জানি কি তাহলে লুইস অ্যাসিড আর লুইস বেসকে যদি জুড়ে দেওয়া হয় তাহলে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করা হয়। মানে NH3 কি হবে না, BF3 প্লাস NH3 কি হবে না, দেখবো এটা হচ্ছে অ্যাডাপ্ট। হলো? তাহলে এটা হচ্ছে লুইস অ্যাসিড, লুইস বেস, তাদের মধ্যে মিশিয়ে দিলে অ্যাডাপ্ট। আচ্ছা, এবার এটা তো হলো ডেফিনিশন যে অ্যাসিড বেস, লুইস অ্যাসিড, লুইস বেস বলতে কি বুঝি। নেক্সট যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে আহ আচ্ছা হ্যাঁ, লুইস অ্যাসিড আর বেসকে মানে অ্যাসিড আর বেসকে জুড়ে দিলে সেই রিঅ্যাকশনটাই কি বলে, আমরা জেনারেলি কি জানি? অ্যাসিড বেসকে জুড়ে দিলে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। সেই জোড়া নিউট্রালাইজেশন, হ্যাঁ এটা বলা হয়নি। এই এই যে রিঅ্যাকশনটা যেটা হলো, যেটা জুড়ে দেওয়া হলো, যদি যে অ্যাটাক তৈরি হলো এটা অ্যাকচুয়ালি সল্ট, তাহলে অ্যাসিড আর বেস জুড়ে দিলে যে রিঅ্যাকশনটা হয় সেটাকে বলা হয় নিউট্রালাইজেশন। আচ্ছা, এবার আমরা দেখবো যে লুইস অ্যাসিড যে বলছি ভ্যাকেন্ট হতে হয়, তাহলে কিভাবে হতে হয়। তাহলে আমরা এক্সাম্পলস অফ লুইস অ্যাসিড সেটা নিয়ে ডিসকাস করি। এক্সাম্পলস অফ লুইস অ্যাসিড। এক্সাম্পলস অফ লুইস অ্যাসিডস। আচ্ছা, প্রথমত এক নম্বর হচ্ছে আমরা যদি দেখি ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে, প্রথম যেটা দেখতে হবে ভ্যাকেন্ট প্রেজেন্স অফ ভ্যাকেন্ট অরবিটালস, প্রেজেন্স অফ ভ্যাকেন্ট অরবিটালস। দেখো প্রেজেন্স অফ ভ্যাকেন্ট অরবিটালস, সেখানে ভ্যাকেন্ট পি অরবিটাল হতে পারে, ভ্যাকেন্ট ডি অরবিটাল হতে পারে। হ্যাঁ, তো ভ্যাকেন্ট পি অরবিটাল রয়েছে, সেটা যদি হয় তার একটা এক্সাম্পল হচ্ছে যেমন ধরো BF3, তারপরে হচ্ছে PCl3, ওকে, তারপর হচ্ছে BeF2 এটসেট্রা। তবে একটা আইডিয়াল এক্সাম্পল BF3 কে আমি দেখি। তো BF3 তে দেখবে যে বোরন, তার ইলেকট্রনিক কনফিগারেশন কি? তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1:2:2
2p1, তাই তো? আচ্ছা, এইটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। এবার যখন তুমি এটাকে এক্সাইটেড করবে, এনার্জি দিলে, দিয়ে তুমি এক্সাইটেড স্টেটে নিয়ে গেলে, তাহলে কি হবে? কি হবে? 2s একটা এর একটা ইলেকট্রনের, ইলেকট্রন 2p তে যাবে। তাহলে এটা হলো, তাহলে এই যে দেখতে পাচ্ছ, তাহলে এখানে কটা আনপেয়ার্ড ইলেকট্রন পাচ্ছি? 3টে। 3টে। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ ইকুয়াল টু 3। তো এই যে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন যে অরবিটাল গুলোতে আছে, একটা এস আর দুটো পি, এরা মিলিয়ে কি করবে? একটা এস আর একটা 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 এস আর দুটো পি মিলে 3sp2 অরবিটাল তৈরি করবে। আর এই যে ফাঁকা জায়গাটা যেটা রয়েছে সেটা পড়ে থাকবে, সেটাকে বলা হবে আনহাইব্রিডাইজড আনহাইব্রিডাইজড পি অরবিটাল। সেটা কি ভ্যাকেন্ট না ফিল্ড? সেটা ভ্যাকেন্ট। 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 তাহলে আনহাইব্রিডাইজড পি অরবিটাল। তাহলে তুমি যখন এবার বোরনকে তুমি দেখবে, তাহলে বোরন যখন 3টে ফ্লোরিনের সঙ্গে বন্ড করবে, তাহলে কোন কোন 3টে অরবিটাল এই হাইব্রিডাইজড অরবিটাল গুলোর সঙ্গে বন্ড করবে? এখানে একটা ফ্লোরিন জুড়বে, এখানে একটা ফ্লোরিন জুড়বে, আর এখানে একটা ফ্লোরিন জুড়বে, আর এইটা ফাঁকা থাকবে। তাহলে 3টে ফ্লোরিন যদি sp2 হয়, তাহলে তার জিওমেট্রি কেমন হবে দেখতে জানো? যদি sp2 হয়, তাহলে তাকে বলা হয় ট্রাইগোনাল প্ল্যানার। এগুলো আমরা কেমিক্যাল নিয়ে পড়বো। ট্রাইগোনাল প্ল্যানার, এটা এদের মধ্যে অ্যাঙ্গেল কত বলো জানো? 120 100। ডিগ্রি। পুরোটা 360 হলে 3 দিয়ে ভাগ করলে 120 ডিগ্রি। sp2 হাইব্রিড হলে 120 ডিগ্রি হয়। আচ্ছা, এবার একটা আনহাইব্রিডাইজড পি অরবিটাল রয়েছে, তো পি অরবিটাল দেখতে কেমন হয়? এরকম, এই হয়ে গেল। এইটা হচ্ছে সেই ভ্যাকেন্ট আনহাইব্রিডাইজড পি অরবিটাল। ভ্যাকেন্ট আনহাইব্রিডাইজড পি অরবিটাল। ঠিক আছে? এবার দেখো, তাহলে ভ্যাকেন্ট আনহাইব্রিডাইজড পি অরবিটাল যদি থাকে, তাহলে এটা কি হিসেবে বিহেভ করবে? লুইস অ্যাসিড না বেস? অ্যাসিড। অ্যাসিড। লুইস অ্যাসিড। তো এইরকম ভাবে আমরা PCl3 BF2 এগুলো আরো যারা আছে সেগুলো সবকে ব্যবহার মানে ব্যাখ্যা করে দেখতে পারি আমরা। তো এটা হচ্ছে একটা লুইস অ্যাসিড যেখানে ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে। তাহলে সেই ইলেকট্রন অ্যাক্সেপ্ট, আচ্ছা এটা টোটাল ইলেকট্রন কটা হয়েছে? দেখো ভ্যালেন্সে টোটাল ইলেকট্রন কটা হলো এর আফটার বন্ডিং? তার নিজের 3টে আনপেয়ার ছিল, আর ফ্লোরিন থেকে একটা করে ইলেকট্রন এলো, তাহলে কটা হলো? 6টা। তো 6টা ইলেকট্রন আছে এখানে। তাই জন্য এই মলিকিউলটা আছে কি লেস দেন অক্টেট বা ইনকমপ্লিট অক্টেটে আছে। তাহলে এই বোরনটা সেক্সটেট কন্ডিশনে আছে, দ্যাট ইজ ইনকমপ্লিট অক্টেট। ইনকমপ্লিট অক্টেট। তো যারা ইনকমপ্লিট অক্টেট থাকে, মানে অক্টেটের থেকে নিচে থাকে, তারা কিন্তু সবসময় লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। ওকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো এরকম আরো এই যে এক্সাম্পল গুলো আছে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে
আমরা ভ্যাকেন্ট পি অরবিটাল দেখলাম, এবার দেখবো প্রেজেন্স অফ ভ্যাকেন্ট ডি অরবিটাল। আচ্ছা, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকলে আমরা কি করে তাকে লুইস অ্যাসিড বলবো? তাহলে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে এরকম বেশ কিছু এক্সাম্পল হচ্ছে তোমার AlCl3, AlX3 অ্যাকচুয়ালি, AlX3, যেখানে এক্স হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর SiX4, GeX4, EX3, এটসেট্রা, SnCl4, HCF6, এটসেট্রা, প্রচুর আছে আর কি। আচ্ছা, এবার দেখ, যখন আমি ধরো AlCl3টাকে নিয়ে ডিসকাস করছি, তাহলে অ্যালুমিনিয়ামটা কি হবে? এটা তো 3s3p3d। তাহলে তার কনফিগারেশনটা কি আমরা জানি? অ্যালুমিনিয়াম মানে 3s2 3p1, বোরনের নিচে আছে। এবার একই রকম ভাবে একে যদি আমরা আবার এনার্জি দিই তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম তাহলে একটা ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করবে, এটা হলো। তাহলে এখানে যদি ইলেকট্রন জাম্প করে তাহলে এটা কি হাইব্রিডাইজেশন স্টেট দেখাচ্ছে? sp2। sp2। তাহলে এক্ষেত্রেও কিন্তু তার দেখো পুরো ডিটাই ফাঁকা, ভ্যাকেন্ট ডি। দেখো BF3 এর ক্ষেত্রে কি ভ্যাকেন্ট ডি ছিল? BF3 এর ক্ষেত্রে এই শুধু ভ্যাকেন্ট পিটা ছিল, যেটা 2p ছিল। আর এক্ষেত্রে কি হচ্ছে, 2p তো আছে ভ্যাকেন্ট, তার চেয়ে বড় কথা হচ্ছে 3dটা পুরো ফাঁকা। ফলে এটা কি হবে, খুব ভালো একটা কি লুইস অ্যাসিড হিসেবে বিহেভ করবে না? হ্যাঁ স্যার। হেন্স হেন্স এখানে যদি আবার ফ্লোরিন আসে, মানে এখানে একটা ফ্লোরিন দেখিয়ে দাও, ফ্লোরিন বা যে কোনো হ্যালোজেন যদি আসে তাহলে হেন্স AlX3 acts as Lewis acid. ওকে, আচ্ছা 3 নম্বর। আচ্ছা, H প্লাস আয়নকে কি বলতে পারি আমরা? H প্লাস আয়ন লুইস অ্যাসিড না লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কেন? কারণ H প্লাস মানে 1s0, তাই তো? H প্লাস আয়নস যার কোনো ইলেকট্রনই নেই, তাহলে পুরো এসটাই ফাঁকা, তাহলে লুইস অ্যাসিড হতে পারে। তারপরে এখানে কি বলতে হলো, ভ্যাকেন্ট পি হলো, ভ্যাকেন্ট ডি হলো, এর কি ভ্যাকেন্ট এস হ্যাভিং vacant s orbital act as Lewis acid। ঠিক আছে,
দেখেছো? দেখেছো? স্যার আচ্ছা, এবার দেখো আমরা কোশ্চেনে চলে যাই। আর এখানে বেস গুলো বলার কোনো প্রয়োজন নেই, বেস গুলো লোন পেয়ার থাকলেই তুমি বা নেগেটিভ চার্জ থাকলেই তুমি বেস বলতে পারো, ওটা নিয়ে আমাদের ডিসকাস করার বা এক্সাম্পল দেওয়ার দরকার নেই, আমরা কোশ্চেন করতে করতে ব্যাপারটাকে বুঝবো। আচ্ছা দেখো, একটা বলছে বলছে যে জাস্ট কোশ্চেনটা খুব বড় করে লেখা আছে, আমি অত বড় করে বলছি না, আমি জাস্ট বলছি এটাই যে তুমি আহ এই যে কিছু আয়ন দেওয়া হলো, ধরো মনে করো NH4+, তারপর H+, H-, Cl-, D2O, CH3, ভোল্টু ও ডিএমএস। তো এদেরকে বলছে যে এরা অ্যাসিড নাকি বেস। এরা অ্যাসিড নাকি বেস, তাহলে প্রথম থেকে আমরা যদি একটা একটা করে দেখি, অ্যাসিডস অর বেস, মানে লুইস অ্যাসিডস অর লুইস বেস, তাহলে আমরা প্রথমটা যদি আমরা দেখি, NH4+, তাহলে এটাকে আমি কি বলবো? অ্যাসিডস অর বেস? অ্যাসিড। আর কেউ? আর কে কিছু বলবে? স্যার এখানে প্লাস আছে মানে তো এই ইলেকট্রন ঘাটতি আছে, ওই জন্য এটা লুইস অ্যাসিড হবে। আচ্ছা, সবারই অ্যাসিড মনে হচ্ছে, তাই তো? কিন্তু স্যার হচ্ছে বন্ড তৈরি করতে করতে পারবে না তো আর, হুম, কেন করতে পারবে না? কারণ অলরেডি 4টে বন্ড হয়ে গেছে, অক্টেট ফুলফিল হয়ে গেছে, 5টা বন্ড নাইট্রোজেন করতে পারে না তাই। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে সবাই গুবলেট হয়ে যায়। মানে এখানে কোশ্চেনটা এই জন্য দিতে, NH4+, এখানে প্লাস চার্জ দেখেই সবাই মনে করছো, যেটা যারা বললে যে প্লাস চার্জ আছে তার মানে এটা ভ্যাকেন্সি আছে, তাহলে ইলেকট্রন নিতে পারবে, ইলেকট্রন পেয়ার নিতে পারবে, নিয়ে বন্ড করতে পারবে। তো প্রশ্ন হচ্ছে যে সেটা তো তুমি বলছো, কিন্তু সেটা আমরা যে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, প্লাস চার্জ থাকলেই তো তার মানেই সে ভ্যাকেন্সি আছে তাই নয়, তার ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে যেখানে ইলেকট্রন পেয়ার সে অ্যাকসেপ্ট করে রাখতে পারবে। তো যদি নাইট্রোজেনকে আমরা দেখি, তাহলে NH4+-এ নাইট্রোজেনে, অ্যাকচুয়ালি নাইট্রোজেন মানে হচ্ছে এটা তো। এবার যখন তুমি এই কম্পাউন্ডটাতে তুমি যখন 3টে অ্যামোনিয়া দিয়ে দিয়েছো, এই 3টে হাইড্রোজেন দিয়ে দিয়েছো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে 3টে হাইড্রোজেন যখন দিয়ে দিয়েছো তখন সেটা কি বলা হবে? অ্যামোনিয়া। আর একটা 2s এর লোন পেয়ারটা থাকছে, সেটা এরকম থাকে, তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়া স্ট্রাকচার তো। হ্যাঁ এবার
খেয়াল করো এটা অ্যামোনিয়া, তাহলে এখানে কোথাও কোনো ভ্যাকেন্সি নেই, এর তো ডি নেই। হ্যাঁ, 2p পর 2d তো হয় না, তাহলে ভ্যাকেন্ট ডিও নেই, কিছু ভ্যাকেন্ট নেই। অথচ তার একটা এক্সট্রা ইলেকট্রন রয়েছে। এ কি করেছে, এ অলরেডি একটা H+, যেটা একটা লুইস অ্যাসিড, তার সঙ্গে কোঅর্ডিনেট করেছে, করে কি তৈরি করেছে, এই, ঠিক আছে। তার মানে এই যে 2s এর যে ইলেকট্রনটা, এ কাকে দিয়েছে, H+ কে দিয়ে এই NH4 করেছে, যেহেতু প্লাস চার্জকে ধরেছে তাহলে মাথায় একটা প্লাস চার্জ, ওভারঅল চার্জ হচ্ছে প্লাস, NH4+। এবার বলো এই NH4+-এ টোটাল কটা ইলেকট্রন হলো, অক্টেট ফুলফিল হয়ে গেল তো। তো এখন এখানে আর কোনো ভ্যাকেন্সি আছে, না। আবার এক্সেস ইলেকট্রন কি আছে, না। না স্যার। তাহলে এখানে প্রথমত হচ্ছে নো ভ্যাকেন্সি, 2 নম্বর হচ্ছে নো এক্সট্রা আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার্স। আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার্স, তার মানে নো ভ্যাকেন্সি মানে নো লুইস অ্যাসিড, আর নো আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার মানে নো লুইস বেস। তার মানে আলটিমেটলি এটা কি, সল্ট। তাহলে এটা হচ্ছে একটা সল্ট, মানে নিউট্রাল স্পিসিস। নিউট্রাল ইন দ্য সেন্স অ্যাসিডিটি, নিউট্রাল মানে আবার চার্জ, চার্জ নিউট্রাল ভাবো না, চার্জ আছে কিন্তু এটা হচ্ছে অ্যাসিডিটি রেসপেক্টে নিউট্রাল, না অ্যাসিড না বেস। ওকে, আচ্ছা H+ কি হবে, লুইস অ্যাসিড। এক্ষুনি আলোচনা করলাম, ভ্যাকেন্ট 1s আছে, তার মানে লুইস অ্যাসিড। আচ্ছা H- কি হবে, লুইস বেস। H- মানে লুইস বেস। বেস। H- মানে 1s2, মানে আনশেয়ার্ড ইলেকট্রন, এটা কারোর সঙ্গে বন্ড করছে না, দুটো ইলেকট্রন আনশেয়ার্ড আছে, তাহলে লুইস বেস। তারপর বলছে Cl-, Cl- কি হবে, লুইস অ্যাসিড। লুইস বেস। লুইস বেস, আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার রয়েছে, তাই না। এবার হ্যাঁ। এটাকে মেজরলি এটা 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 এক্ষুনি বেশি কথা বলবো না, এটা নিয়ে আর পরে আলোচনা করবো এসব জিনিসগুলো নিয়ে। আমি আপাতত এখন একে লুইস বেস বলছি, এটার অ্যান্সার লুইস বেস। যদি জিজ্ঞেস করে কি, তাই লুইস বেস। এছাড়াও আরো কিছু কথাবার্তা আমরা পরে অন্যান্য এক্সাম্পলে বলবো টলবো, তাহলে এটা হচ্ছে লুইস বেস। কারণ তুমি দেখতে পাচ্ছ Cl এর চারপাশে Cl- মানে কত, 4টে আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার। Cl- মানে এটা 8টা ইলেকট্রন তো না, তো 8টা ইলেকট্রন মানে 4টে পেয়ার, তো খুব ভালো লুইস বেস, কোনো ইলেকট্রন পেয়ার বা কাউকে ঘেঁষতেই দেবে না এর কাছে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে D2O। D2O কি হবে, লুইস স্যার বেস লুইস বেস। অক্সিজেন থেকে ইলেকট্রন পেয়ার শেয়ার লুইস বেস, একদম এক্স্যাক্টলি লুইস বেস। এটা তো H2O, যা যা তাই, মানে H2O জায়গায় হাইড্রোজেনের জায়গায় ডয়টেরিয়াম, স্ট্রাকচার তো একই। হ্যাঁ স্যার। অক্সিজেন কোনো ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সি, তাহলে এখানে লোন পেয়ার তুমি দেখতে পাচ্ছ, তো লোন পেয়ার, দুটো লোন পেয়ার রয়েছে, তাহলে এরা ডোনেট করতে পারে, তাহলে এটা খুব চোখ বুঝিয়ে বলা যেতে পারে লুইস বেস। আচ্ছা এরপর হচ্ছে DMSO, CH3 whole two, তাহলে এটা কি হবে, স্যার লুইস অ্যাসিড।
এটা বেস হবে না অক্সিজেনের ইলেকট্রন পেয়ার লোন পেয়ার। তাহলে কি বলবো, বেস না অ্যাসিড, কোনটাকে নেব? কিভাবে মানে আহ, আমি যদি ছবি আঁকি তাহলে কি আসে? এটা। এবার অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার আছে, তাহলে এটা ডোনেটেবল, তাই তো? তাহলে ডোনেটেবল যদি হয় তাহলে কি হবে? এটা লুইস বেস, ঠিক আছে। আর একই সঙ্গে দেখো সালফার আর অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। অক্সিজেন। তাহলে অক্সিজেন গ্রেটার দেন সালফার যদি হয় তাহলে ডাইপোল মোমেন্টটা কোন দিকে? এইদিকে তো। আবার এদিকে CH3 গ্রুপ গুলো পুশ করছে, তাহলে নেট ডাইপোল মোমেন্ট এদিকে। আচ্ছা, তাহলে এখানে সালফারের মাথাটা ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে, আবার সালফারের তোমার ভ্যাকেন্ট কি অরবিটাল আছে? ডি। সেকেন্ড ডি অরবিটাল আছে। হ্যাঁ, ভ্যাকেন্ট 3D অরবিটাল আছে। তাহলে সালফার সেন্টারটা ইটসেলফ কি? অ্যাসিড। তো এই একটা এক্সাম্পল যেখানে দুটো সেন্টার দুরকম ভাবে বিহেভ করে। যখন সালফার সেন্টারকে তুমি দেখছো সেটা হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে বিহেভ করে, অক্সিজেন সেন্টার সে হচ্ছে লুইস বেস। তবে ডিএমএস ও একটা এক্সাম্পল যেখানে সে লুইস অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ লুইস বেস, সে কোন রিয়াকশনে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সে বিহেভ করে, সে অ্যাসিড হিসেবে বিহেভ করবে নাকি বেস হিসেবে বিহেভ করবে। তবে এটা অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ বেস, মানে দুভাবেই বিহেভ করতে পারে। তাহলে কি আমরা কি বলতে পারি, অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ বেস যদি হয় তাদের কি বলা হয়? নিউট্রাল। ও নো নো নো, অ্যাম্ফিটারিক সালফেট। অ্যাম্ফোটেরিক। ওকে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল আমি যদি বলি, এটা 1983 PCl3, 2 নম্বর হচ্ছে BCl3, 3 নম্বর হচ্ছে N2, 4 নম্বর NH4 প্লাস, এগুলো আমরা ডিসকাস করেছি অলরেডি। 5 নম্বর হচ্ছে ইথিলিন, 6 নম্বর হচ্ছে কার্বনিল ক্লোরাইড। বলো, একটা একটা করে বলো দেখি। PCl3 লুইস অ্যাসিড। PCl3 লুইস অ্যাসিড। আর কারো কিছু মনে হচ্ছে? বেসও হতে পারবে কারণ সিএল এর লোন পেয়ার আছে না। বলো। বলো বলো, আর কিছু বলবে? PCl3 স্ট্রাকচার কি হবে? NH3 এর মতোই তো? নাইট্রোজেনের নিচেই তো ফসফরাস, তো এটা PCl3। তো PCl3 যদি স্ট্রাকচার হয় তাহলে কি দেখতে পাচ্ছ? এখানে কি আছে? লোন লোন পেয়ার। পেয়ার। তো লোন পেয়ার হলে কি হয়?
লুইস বেস বেস। আচ্ছা, এই ফসফরাস কোন পিরিয়ড এলিমেন্ট? ফসফরাস কোন পিরিয়ড এলিমেন্ট? কোন পিরিয়ড? এতক্ষণ Third টাইম লাগলে period. হবে না। থার্ড পিরিয়ড। থার্ড পিরিয়ড থাকলে কি থাকে? 3s2 3p3, তাহলে 3d 0 আছে না? ভ্যাকেন্ট 3d, তাহলে কি হবে? লুইস লুইস অ্যাসিড। তাহলে এটা কি হবে? অ্যাম্ফোটেরিক হলো? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, BCl3, এটা বলার কিছু নেই, BF3 আমরা করলাম। BCl3, এটা কি? ভ্যাকেন্ট ভ্যাকেন্ট কি? পি অরবিটাল। ভ্যাকেন্ট পি অরবিটাল মানে লুইস আচ্ছা, N2 N2 কি হবে? লুইস বেস। স্যার লুইস বেস হবে। N2 এর স্ট্রাকচার কি? লিনিয়ার। লিনিয়ার এবং ট্রিপলি আর বন্ডেড। এটা একটা করে অ্যাসিড, করে লোন পেয়ার আছে। হ্যাঁ একটা করে লোন পেয়ার আছে। তো এটা অ্যাসিটিলিনের মতো দেখতে তো। অ্যাসিটিলিনে কার্বন বন্ড, তো সেরকম ট্রিপল। এটা এবার বলতে হবে যে এটা কি হিসেবে বিহেভ করে। কিসের বিহেভ করে দেখো। প্রথমত হচ্ছে এই বন্ডের থ্রু দিয়ে তারা বন্ড করতে পারে না, এটা আমরা এখন বলবো না, কারণ এটার ব্যাখ্যাটা মলিকুলার অরবিটাল থিওরি যে পড়া এর পরের সেমিস্টার, সেখানে আমরা আলোচনা করব যে কেন নাইট্রোজেন ভীষণ আনরিঅ্যাক্টিভ। হ্যাঁ, মানে নাইট্রোজেনকে তুমি আমাদের বাতাসে দেখবে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, কিন্তু কোনো ক্ষতি করে না, কারণ এটা হচ্ছে ইনার্ট নাইট্রোজেনকে বলা হয়। তো নাইট্রোজেনের রিঅ্যাক্টিভিটি খুব খুব কম। কেন? কারণ এই ট্রিপল বন্ডটা দিয়ে সে রিয়াক্ট করতে পারে না। এবার কেন রিয়াক্ট করতে পারে না সেটা আমরা এমও থিওরি দিয়ে ব্যাখ্যা করবো আর কি, যে কেন এই ট্রিপল বন্ড বা এই পাই বন্ড গুলো মানে এই যে পাই বন্ড গুলো সে ডোনেট করতে পারে না। তাই তো, এখানে দুটো পাই বন্ড একটা সিগমা বন্ড আছে, তবুও সেই পাই বন্ড দিয়ে সে বন্ড করতে পারে না। তো নাইট্রোজেন ইজ ইনার্ট, প্রথম কথা। এবার এর বন্ডও ভীষণ শক্ত, মানে প্রায় 950 kJ/mol এটা বন্ড ডিসোসিয়েশন, খুব স্ট্রং বন্ড। এবার তা সত্ত্বেও সে কি হচ্ছে দেখো, দুটো লোন পেয়ার আছে। এই দুটো লোন পেয়ার, নাইট্রোজেন তো বন্ড যেহেতু খুব শক্ত, তবে নাইট্রোজেন এই দুটো নাইট্রোজেনের মধ্যে ডিস্টেন্সটাও খুব কম। বন্ড যত স্ট্রং হবে তত বন্ডের লেন্থ কম হবে। তো এই দুটো নাইট্রোজেন খুব কাছাকাছি আছে। এই দুটো নাইট্রোজেন খুব কাছাকাছি থাকার ফলে এই দুটো লোন পেয়ার একে অপরের সঙ্গে রিপেল করে। এই একে অপরের সঙ্গে রিপেল করে কি করে, এরা দুজন বেরিয়ে যেতে চায় দুই দিকে। তো দুই দিকে বেরিয়ে গিয়ে এরা দুটো কোনো আলাদা মেটালের সঙ্গে বন্ড করতে চায়, যেটাকে বলা হয় ব্রিজিং বন্ড। মানে এরকম, এরকম ব্রিজিং বন্ড এরকম করতে পারে। তো মেটাল সবসময় হচ্ছে লুইস অ্যাসিড। হ্যাঁ, কারণ মেটালের ভ্যাকেন্সি থাকে। আর এ যখন ইলেকট্রন পেয়ার ডোনেট করছে, তাহলে এটা কি হিসেবে বিহেভ করবে? লুইস বেস। ওই জন্য নাইট্রোজেন N2 এর রিঅ্যাক্টিভিটি খুব কম, তবু যেটুকু করে আর কি, N2 ইজ লুইস বেস। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা,
এরপরে অ্যামোনিয়াম আয়ন বলা হয়েছে, অ্যামোনিয়াম আয়নটা আমি আর বলছি না, এটা তো এক্ষুনি বললাম। এরপরে হচ্ছে ইথিলিন। ইথিলিন মানে ইথিলিন মানে CH2CH2। এবার CH2CH2 তে কি আছে, এখানে একটা পাই ইলেকট্রন আছে না, পাই ইলেকট্রন আছে না? পাই ইলেকট্রন পেয়ার। তো এই পাই ইলেকট্রন পেয়ার সে সহজেই ডোনেট করতে পারে, দ্যাট ইজ ইট অ্যাক্ট অ্যাজ লুইস বেস। ওকে, এবার এর একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে এটা। ঠিক আছে, দেখো এখানে পাই বন্ড দিয়ে বন্ড হয়েছে। এই পাই বন্ড দিয়ে বন্ড হলে দেখো কটা কার্বনের মধ্যে পাই বন্ডটা ছিল এবং সেটা দিয়ে বন্ড হয়েছে। পাই বন্ড দিয়ে বন্ড হয়েছে, সেটা পাই বন্ডটা কটা কার্বনের মধ্যে বন্ডেড? দুটো। তো দুটো কার্বনের মধ্যে যদি বন্ডেড হয়, এই বন্ডটাকে বলা হয় ইটা টু বন্ড। এই ইটাটাকে বলা হয় হেপ্টিসিটি। এগুলো আমরা অর্গানোমেটালিকে পড়বো, ওই জাস্ট একটু বলে রাখি যে এসছে যেহেতু এখানে হেপ্টিসিটি। তো হেপ্টিসিটি এখানে কত? 2। ঠিক আছে, ধরো এরকম এরকম যদি হয় যে ধরো বেনজিন এই রিং দিয়ে বন্ড করলো কারোর সঙ্গে, হ্যাঁ, তাহলে এখানে ইটা কত হবে? বলতে পারবে কেউ? রিংটা কটা 6 কার্বনের হবে। মধ্যে ডিস্ট্রিবিউটেড? এটা 6। যদি 6টা। এটা হয়, এটা কত হবে? 5. এটা 5। ওকে, এখানে কত হবে? নাইট্রোজেন, নাইট্রোজেন তো এরকম ভাবে না, নাইট্রোজেন এই ফ্যাশনটা না। তখন এটা হবে, তখন কি বলবো? পাই বন্ড দিয়ে যদি হতো তাহলে কি হতো সেটা? এটা সেটা ভেরি লেস প্রবাবল। কারণ নাইট্রোজেন হচ্ছে ইনার্ট। আচ্ছা যাকে যেটা বলছিলাম, তাহলে ইথিলিন আমার হয়ে গেল। দেখতে পাচ্ছ এখানে পাই বন্ড দিয়ে বন্ড হয়েছে, এই একটা এক্সাম্পল। তাহলে এটাকে এই হলো, তাই এই এই কমপ্লেক্সটার নাম হচ্ছে জাইস সল্ট। এটা অর্গানোমেটালিকে খুব একটা পপুলার কম্পাউন্ড, আমরা থার্ড ইয়ারে গিয়ে পড়বো আর কি জাইস সল্ট এর এই বন্ডিং টন্ডিং নিয়ে আলোচনা করবো, স্ট্রাকচার বন্ডিং। তো এটা হচ্ছে সেইখানে একটা এক্সাম্পল ইথিলিন, যেখানে লুইস বেস হিসেবে কাজ করছে। আচ্ছা নেক্সট, COCl2। এটা কি বলবো? স্যার অ্যাসিড। লুইস অ্যাসিড। অ্যাসিড? কিভাবে অ্যাসিড কিভাবে কিভাবে? স্যার ওই ক্লোরিনের যেহেতু নো নো নো, ক্লোরিন টার্মিনাল অ্যাটম, এখানে ক্লোরিনের কোনো ফাংশন নেই। স্যার এটা লুইস বেস হবে কারণ অক্সিজেনের লোন পেয়ার রয়েছে তো। এইটা তো আগে বলবে তুমি, লুইস বেস। হ্যাঁ, এখানে লোন পেয়ার আছে। এবার আগেরটা কি ছিল? কার্বনের জায়গায় এখানে থাকবে সালফার ছিল ডিএমএসও তে। তো সালফারে ভ্যাকেন্ট ডি ছিল, এখানে কি ভ্যাকেন্ট ডি আছে? নেই। তাহলে এটা কি লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে? করবে না, তাহলে শুধুমাত্র লুইস বেস। ওকে, ঠিক আছে।
হ্যাঁ স্যার। ক্লোরিন দিয়ে কখনো বন্ড হয় না, এটা অনেকে ভুল করে বলছো টার্মিনাল, টার্মিনাল এই ক্লোরিন দিয়ে কখনো বন্ড হয় না, বন্ড হবে সেন্টার এলিমেন্ট দিয়ে বা এইটা দিয়ে, এইগুলো দিয়ে কোনো বন্ড হয় না। ঠিক আছে স্যার। কারণ হচ্ছে এর পুরো ডাইপোল মোমেন্টটা এই দিকে, মানে যা হবে এই এই সেন্টার, এটা হচ্ছে তাদের রিঅ্যাক্টিভ সেন্টার, এই জায়গাটা। তো এক্ষেত্রে তো সি তো করেই না, শুধু হচ্ছে অক্সিজেন, এটাই রিঅ্যাক্টিভ সেন্টার। বলছে বোরিক অ্যাসিড বিহেভস অ্যাজ স্ট্রং অ্যাসিড ইন প্রেজেন্স অফ পলিহাইড্রক্সি অ্যালকোহল। মানে পলিহাইড্রক্সি অ্যালকোহল, মানে একটার বেশি ওএইচ গ্রুপ আছে যেখানে, সেটা হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালকোহল। তো পলিহাইড্রক্সি অ্যালকোহলের প্রেজেন্সে বোরিক অ্যাসিড হচ্ছে স্ট্রং অ্যাসিড হিসেবে বিহেভ করে, এটা তুমি কিভাবে বলবে? ঠিক আছে, দেখো বোরিক অ্যাসিড তার ফর্মুলা কি? হুম, বলছিলাম না আগের দিন, H3PO3। সেটাকে অর বিওএইচ হোল 3 এভাবে লেখা যায়। তো বিওএইচ হোল 3 এটা হচ্ছে বোরিক অ্যাসিড। এই বোরিক অ্যাসিড এ হচ্ছে বলছে উইক অ্যাসিড, এবং উইক অ্যাসিড যদি হয় তাহলে সে এইচ প্লাস লিবারেশন করবে কি, কম না বেশি? কম। জলে যদি ওকে দাও তাহলে বিওএইচ হোল 4 মাইনাস প্লাস এইচ প্লাস, তো এর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এটা, সেটা হচ্ছে 6 × 10⁻⁻10। তো এটা ভেরি লো একটা ভ্যালু, তার মানে এটা ফরওয়ার্ড দিকে যেতেই চায় না। তো যার কারণে বিওএইচ হোল 3টা হচ্ছে একটা ভীষণ উইক অ্যাসিড। কিন্তু যদি এই বিওএইচ হোল 3 এর মধ্যে যদি একটু আমি পলিহাইড্রক্সি অ্যালকোহল ইউজ করি, বাট in presence of polyhydroxy alcohols, in presence of polyhydroxy alcohols like glycerols, কি হবে? Strength of BOH whole 3 increases many times। ঠিক আছে, কি করে পলিহাইড্রক্সি অ্যালকোহলকে ব্যবহার করলে তোমার এইচ প্লাস কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে? বলছে দেখো যদি পলিহাইড্রক্সি অ্যালকোহলকে ব্যবহার করি তাহলে বলছে পলিহাইড্রক্সি অ্যালকোহল তোমার ওই যে বিওএইচ হোল 3 মানে বিওএইচ হোল 4
এই কম্পাউন্ডের সঙ্গে একটা চিলেট কমপ্লেক্স তৈরি করে। আচ্ছা, তোমরা চিলেট কমপ্লেক্সের নামটা শুনেছো? চিলেট কমপ্লেক্স এরকম কিছু নাম শুনেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, চিলেট মানেটা কি? বলতে পারবে? চারিদিক থেকে প্রচুর কম্পাউন্ড এসে ওটাকে ঘিরে ধরে, মানে মাঝখানের যে এটা থাকে তাকে। চিলেট কমপ্লেক্স মানে কোন একটা কমপ্লেক্স, কোন একটা লিগ্যান্ড সে কাঁকড়া যেভাবে ধরে আর কি, কাঁকড়া যেভাবে ধরে কোন একটা সাবস্টেন্সকে দু সাইড দিয়ে বাইট করে, উপরের দাঁত দিয়ে এবং নিচের দাঁত দিয়ে। তো এই দুটো দুটো সাইড দিয়ে যদি কোনো একটা কিছুকে বাইন্ড করা হয় তাকে দ্যাট ইজ কল্ড, বলা হয় চিলেশন। এবার এই চিলেশনটা লিগ্যান্ডের, মেটাল লিগ্যান্ড কমপ্লেক্সের ক্ষেত্রে দেখা যায়। মেটালকে যখন কোনো একটা লিগ্যান্ড তার দুই দিক থেকে ধরে তাকে, সেই ঘটনাকে বলা হয় চিলেশন, এবং সেই লিগ্যান্ডটা যেটা ধরছে তাকে বলা হয় চিলেটিং লিগ্যান্ড। আচ্ছা, কি করে হয় দেখো এক্ষেত্রে। দেখো, আমরা যদি এই BOH হোল 4 এই কম্পাউন্ডটাকে স্টেবল করে দিতে পারি, এটা তো কনজুগেট বেস, এটাকে যদি স্টেবল করে দিতে পারি তাহলে কি বলা যাবে, এর অ্যাসিডিটি কি হয়ে যাবে? বেশি হবে। বেশি হবে। কারণ এটাকে, হ্যাঁ, এটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমার কি করতে হবে, কনজুগেট বেসটাকে স্টেবল করতে হবে। এবার চিলেট কমপ্লেক্স সবসময় স্টেবল কমপ্লেক্স তৈরি করে, মানে চিলেশন যেটা হয় এটা এত শক্ত করে ধরে সেটা ভীষণ স্টেবল একটা কমপ্লেক্স তৈরি করে। কিরকম ভাবে করে দেখো, ওই কনজুগেট বেসটাকে যদি আমি লিখি BOH হোল 4 মাইনাস প্লাস ধরো ডাইহাইড্রক্সি অ্যালকোহল একটা লিখছি, মানে একের বেশি OH থাকলে সেটা হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালকোহল। এটা এবার এটা যখন এর সঙ্গে রিয়াক্ট করে তখন কি হয়, তখন দুই দিক থেকে এইভাবে দুটো লিখেছি আমরা, এই যে OH এর O মাইনাস সেইটা দিয়ে এটাকে ধরে, এইটা। তো এই যে দেখো একটা লিগ্যান্ড পলিহাইড্রক্সি সে কিন্তু দুটো দাঁত দিয়ে ধরেছে, দেখো এদিক থেকে একটা লিগ্যান্ড পলিহাইড্রক্সি সেটা কিন্তু দুই দিক থেকে ধরেছে। এটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যালকোহল। ডাইহাইড্রক্সি অ্যালকোহল। আচ্ছা, এইটা যেটা হলো মাইনাস চার্জ হলো, প্লাস দেখো কি বেরোলো, তাহলে কি রিলিজ করলো, H2। এখানে 4টে OH আর এখান থেকে কটা হাইড্রোজেন বেরোলো? 4টে। দুটো মলিকিউলে 4টে, একটা মলিকিউলে দুটো করে হাইড্রোজেন বেরিয়েছে, তাহলে দুটো মলিকিউলে 4টে, 4টে হাইড্রোজেন আর 4টে OH মিলে কি তৈরি করবে? 4H2O। তো এই যে যেটা তৈরি হলো তাহলে এটা হচ্ছে অ্যানায়নিক চিলেট, অ্যানায়নিক, যেহেতু অ্যানায়ন আছে, অ্যানায়নিক চিলেট কমপ্লেক্স, এবং এটা স্টেবল। যদি কনজুগেট বেসকে এই যে ধরে নিয়ে ওকে স্টেবল করে নিল তাহলে এবার কি হবে, ইকুইলিব্রিয়াম আরো ডান দিকে শিফট করবে। তো যখন এটাকে খেয়ে নিচ্ছে তাহলে ডান দিকে শিফট করবে, তাহলে কে ভ্যালুটা কি হবে, বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে BOH হোল 3 সঙ্গে কমপ্লেক্স করে যাচ্ছে, তাহলে এটা কমে যাচ্ছে, এটা খেয়ে নিচ্ছে, তাহলে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, তোমার এদিক থেকে আবার এদিকে ডান দিকে ইকুইলিব্রিয়াম শিফট করবে, তো কে ভ্যালু বেড়ে যাবে। তাহলে যত ডান দিকে শিফট করবে H প্লাসটা বাড়তে থাকবে, H প্লাস যত বাড়তে থাকবে অ্যাসিডিটি বাড়তে থাকবে। তাহলে এই ঘটনার ফলে আমি কি বলতে পারি, যে আয়োনাইজেশন ইকুইলিব্রিয়াম
আয়োনাইজেশন ইকুইলিব্রিয়াম যেটাকে আমরা কে বলি ক্যান বি শিফটেড largely towards right by forming a stable chelate with cis dihydroxy compound. ঠিক আছে? স্যার And acidity of BOH whole 3 increases largely. হয়ে গেল। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার এখানেও অ্যাসিড বেসে এবং বিভিন্ন যে পরবর্তীতে আমরা যখন গ্রুপ কেমিস্ট্রি করবো সেখানেও এই কোশ্চেনটা রিপিট হবে আবার। ওকে, বলো কিভাবে এক্সপ্লেন করবো আমরা? বলো এগুলো দেখতে কেমন? জিওমেট্রি কি হবে? দেখো কার্বনের নিচে সিলিকন, চতুষ্কোণীয় তো কার্বনের হ্যাঁ টেট্রাহেড্রাল, তো কার্বনের 4টে হাত যদি থাকে সেটা টেট্রাহেড্রাল হয়, সেখানে আমাদের ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আছে, এগুলো আছে। তো স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল। আচ্ছা, সবগুলোকে একসঙ্গে আমি এক্স লিখছি। হ্যাঁ, এক্স মানে হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এটা আচ্ছা, এবার দেখো সিলিকন থার্ড পিরিয়ড এলিমেন্ট, তাহলে তার ভ্যাকেন্ট ডি আছে, তাহলে ভ্যাকেন্ট ডি হলে এটা একটা লুইস অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা লুইস অ্যাসিড। এবার দেখো সবাই তাহলে লুইস অ্যাসিড, এর মধ্যে সবাই তো সিলিকনের কম্পাউন্ড। এবার কে কত ভালো লুইস অ্যাসিড সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? এই সিলিকনের ভ্যাকেন্সির উপরে। যত ভ্যাকেন্সি বাড়াবে, ভ্যাকেন্ট থাক, এবার আরো যদি ভ্যাকেন্সি করানো যায় তাহলে সেটা যত ভ্যাকেন্সি বাড়বে তত অ্যাসিডিটি বাড়বে। তো ভ্যাকেন্সিটা কিসের উপর ডিপেন্ড করবে? এই এক্স হ্যালোজেন গুলোর ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টের উপরে। যত ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট বাড়বে তত এর মাথায় ডেল প্লাস চার্জ বাড়বে, এদিকে ডেল মাইনাস হবে, কারণ এক্স গুলো সব মাইনাস আই এফেক্ট দেখায়। তো এবার মাইনাস আই এফেক্ট সবচেয়ে বেশি কার? ফ্লুরিন যে বেশি ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেটা হবে এফ গ্রেটার দ্যান সিএল গ্রেটার দ্যান বিআর গ্রেটার দ্যান আই। তো মাইনাস আই এফেক্ট যত বেশি হবে তাহলে ভ্যাকেন্সি
অন এসআই অ্যাটম সেটা কোন কম্পাউন্ডের ক্ষেত্রে বেশি হয়? SiF4। এসআই F4 এর ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে, কারণ বেশি উইথড্র করবে। তারপর SiCl4, তারপর SiBr4, তারপর SiI4। তো ভ্যাকেন্সি যত বেশি হবে তত লুইস অ্যাসিডলি কি হবে? সে একই রকম ভাবে SiF4, SiCl4, SiBr4, SiI4 হয়েছে। ক্লিয়ার? তার কোনো ডাউট নেই তো? বলো, এদের বলছে বেসিসিটি অর্ডার। প্রথম NH3 স্ট্রাকচার কি হবে? এটা NF3, হ্যাঁ। এই ধরনের স্ট্রাকচার, এটা হচ্ছে এ, বি দাও, সি। এবার বলছি এদের বেস স্ট্রেংথ কি হবে, মানে এই যে লোন পেয়ারটা ডোনেটিং অ্যাবিলিটি। C is greater than B is greater than A. স্যার A is greater than B greater than C। বেস স্ট্রেংথ কিন্তু স্যার সি গ্রেটার দ্যান হয় কি করে তোমার? Oh no, sir, sorry. A greater than B greater than C. ঠিক বলছে? সবাই একমত? হুম? না স্যার A আমাদের greater, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক। কি হচ্ছে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কিছুই নেই, সিম্পল। তো অর্গানিকে তোমরা গ্রাম পর্যন্ত প্রচুর করেছো আমার মনে হয় জিওসি তে। তো সেখানে দেখো যে এখানে আমাকে দেখতে হবে লোন পেয়ারটা কতটা অ্যাভেলেবেল। যত লোন পেয়ার অ্যাভেলেবেল হবে তত সে ডোনেট করতে পারবে, তত সে লুইস বেসিসিটি দেখাবে। এবার লোন পেয়ারের অ্যাভেলেবিলিটিটা ডিপেন্ড করবে আবার এই সাবস্টিটিউয়েন্ট গুলোর ইলেকট্রোনেগেটিভিটির উপরে। যত ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে তত সে কি করবে, টানবে নিচের দিকে। আর টানলে কি হবে, লোন পেয়ারটাকে এদিকে টেনে নেবে। তাহলে লোন পেয়ারটাকে এক্সপোজ করতে পারবে না, অ্যাভেলেবিলিটি কি হয়ে যাবে, কমে যাবে। তো অ্যাভেলেবিলিটি কমে গেলে এ ডোনেট করতে চাইবে না। এবার যত তার মানে কি ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, অফ সাবস্টিটিউয়েন্ট যত বাড়বে তত লোন পেয়ার অ্যাভেলেবিলিটি কি হবে,
কি হবে, কমবে না বাড়বে? কমবে। যত টেনে নেবে, তো যত ইলেকট্রনিটি বাড়বে তত টেনে নেবে, লোন পেয়ারকে নিজের দিকে টেনে নেবে, সেন্টার এলিভেটের দিকে। তাহলে অ্যাভেলেবিলিটি কমে যাবে, তুমি খুঁজে পাবে না ওকে। তাহলে কমে যদি যায়, তাহলে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি কমে যাবে, তাহলে ডোনেট করতে পারবে না, তাহলে বেসিসিটি। তাহলে এবার যদি ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা আমি দেখি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কি আছে? সবচেয়ে ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর হাইড্রোজেন। তাহলে এটা যদি হয়, তাহলে দেখো এদের মধ্যে কার মানে বেসিসিটি কি হবে? NF3 সবচেয়ে কম হবে, তারপর NCl3, তারপর হচ্ছে ওকে। ঠিক আছে। হ্যাঁ স্যার। পরীক্ষার সময় আবার এরকম শুধু এরকম লিখে দিয়ে চলে এসো না, তাহলে কিন্তু নাম্বার দেবে না। ভাষায় লিখতে হবে, এগুলো ভাষায় কি লিখতে হবে সেটা নোটে দেওয়া রয়েছে, দেখে নেবে। ঠিক আছে, ফ্যাক্টটা হচ্ছে এটাই, তাহলে এটার উপরে লিখতে হবে আর কি। আচ্ছা, বলো প্রোটন অ্যাফিনিটি বলেছে এবার, সে একই ব্যাপার। প্রোটন অ্যাফিনিটি মানে কি? প্রোটন প্রোটন গ্রহণ অ্যাফিনিটি করার মানে, ক্ষমতা। হ্যাঁ, তার মানে লুইস বেসিসিটির সঙ্গে সেটা রিলেটেড কি রিলেটেড নয়? ধরো এই সাবস্টেন্স গুলোকে যদি আমি, ধরো বি বি লোন পেয়ার বলছি, প্রত্যেকের লোন পেয়ার আছে, কিন্তু প্রত্যেকের লোন পেয়ার আছে, তাহলে এটাকে আমি বি দিয়ে এরকম লোন পেয়ার দেখাতে পারি। এ কি করবে, প্রোটন ধরবে, দ্যাট ইজ প্রোটন অ্যাফিনিটি। তো এটাকেই তো লুইস অ্যাসিড বেস বলা যেতে পারে, এটা লুইস বেস, এটা লুইস অ্যাসিডিটি। তো প্রোটন অ্যাফিনিটি মিন্স লুইস বেসিটি তো এক্ষেত্রে। হ্যাঁ স্যার। তাহলে লুইস বেসিটি বললেই তো প্রোটন অ্যাফিনিটি একই ব্যাপার হয়ে গেল। তো দেখো কি হবে, তাহলে স্ট্রাকচার রাখতে হবে আগে। তাহলে পি, আচ্ছা আর বলো। স্যার PME3 সব থেকে বেশি ডোনেট করতে পারবে? কেন বলো? এমির প্লাস আই এফেক্টের জন্য। হ্যাঁ, দেখো এবির প্লাস আই এফেক্ট আছে, তাহলে এখানে লোন পেয়ারটা অনেক বেশি অ্যাভেলেবেল।
তাই তো? এবার দেখো এইখানে দেখো দুটোতেই আছে হাইড্রোজেন, এদের কোনো প্লাস আই এফেক্ট মাইনাস এফেক্ট কিছু নেই, তাহলে এখানে ডিপেন্ড করবে কি কিসের উপরে? শুধুমাত্র সেন্ট্রাল এলিমেন্টের উপরে। তো সেন্ট্রাল এলিমেন্টের মধ্যে এটা দেখো থার্ড পিরিয়ড এলিমেন্ট, এটা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, তাহলে এর ভ্যাকেন্ট ডি আছে না? ভ্যাকেন্ট ডি হলে কি হবে? এটা কি এই লোন পেয়ারটা কি করবে ভ্যাকেন্ট ডির মধ্যে? Localized. ডিলোকালাইজেবল লোন পেয়ার। আর ডিলোকালাইজেবল হলে অ্যাভেলেবিলিটি কি হয়? কমে যায় না কমে বেশি বেড়ে যায়? কমে গেল। অ্যাভেলেবিলিটি কমে যাবে। তাহলে এবার দেখো, তাহলে তোমার যদি ওভারঅল অর্ডারটা দেখাচ্ছে, তার মানে সবচেয়ে দেখো এর অ্যাভেলেবিলিটিটা কম, তাহলে এ ডোনেট করতে পারবে না। এটা অ্যাভেলেবেল, এটা ডোনেট করতে পারবে, কিন্তু এই যে নাইট্রোজেনটা দেখো, নাইট্রোজেন এটা কি হবে? ওভারঅল অর্ডারটা আমাকে বলো, ওভারঅল অর্ডারটা কি হবে? A greater than B greater than C. এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল, কারণ প্লাস আই এফেক্ট আছে, এটা ডোনেট করতে পারবে, আর এটা ডোনেট করতে চাইবে না। তাহলে এরা দুজন হচ্ছে এক্সট্রিম কন্ডিশন, এই এক্সট্রিম পয়েন্টে থাকলো, আর এ হচ্ছে মিডল। হ্যাঁ, তার ফলে ওভারঅল অর্ডার যেটা হবে সেটা হবে পিএমই3 গ্রেটার দেন, এটা সবচেয়ে পিএইচ3টা সবচেয়ে কম, আর মাঝখানে এমএইচ3, তাই তো? বলো, এটা কার কোনো ডাউট আছে? ডেটা তো দিয়েই দিয়েছে, ডেটা মিলিয়ে দেখো। সিইউ 2007, বলো অর্ডার অফ বেসিসিটি কি হবে? এটা ছবি আঁকতে হবে। বলো কি দেখবো এদের মধ্যে? কম্পেয়ারটা কিসের বেসিসে করবো? ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি। আমাদের এলিমেন্টগুলো দিয়েছে অ্যালং দ্য সিরিজ লেফট টু রাইট, এবং লেফট টু রাইটে সবসময় দেখতে হবে যখন তোমার বেসিসিটি অর্ডার দেবে। এই লোন পেয়ার, অনেকে ভাবতে পারো এখানে দুটো লোন পেয়ার আছে, এখানে একটা লোন পেয়ার, নাম্বার অফ লোন পেয়ার ডাজ নট ম্যাটার। এটা একদম স্ট্রিক্টলি নাম্বার অফ লোন পেয়ার ডাজ নট ম্যাটার। হ্যাঁ, ওটা দেখবে না, শুধু দেখতে হবে এই যে দুটো সেন্ট্রাল এলিমেন্ট আছে, যেমন সাবস্টিটিউয়েন্ট একই, তাহলে এখানে শুধুমাত্র পার্থক্য হচ্ছে আমার সেন্ট্রাল এলিমেন্টে, তাহলে সেন্ট্রাল এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করবে
তাহলে basicity depends on electronegativity of central atom. তাহলে সেখানে আমরা ইলেকট্রোনেগেটিভিটি কি দিচ্ছি? অক্সিজেন গ্রেটার দ্যান নাইট্রোজেন। অক্সিজেন গ্রেটার দ্যান নাইট্রোজেন যদি হয় তাহলে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি কি হবে? মানে ও তো টেনে ধরবে, যে ইলেকট্রোনেগেটিভ সে তো টেনে ধরবে, তাহলে লোন পেয়ার ডোনেটিং টেন্ডেন্সি কি হবে? কমবে। লোন পেয়ার ডোনেটিং টেন্ডেন্সি H2 ওর কম NH3 থেকে, তাহলে বেসিসিটি কি হবে? অ্যামোনিয়া ইজ মোর বেসিক অ্যাজ কম্পেয়ার টু ওয়াটার, এটা নিশ্চয়ই জানো। ওকে, হ্যাঁ স্যার। লিখে নিয়েছো সবাই? হ্যাঁ স্যার। বলো। SO2 বলছে এটা লুইস অ্যাসিডও হতে পারে আর লুইস বেসও হতে পারে, মানে অ্যাম্ফোটেরিক হতে পারে। কখনো কখনো লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, কখনো কখনো বেস হিসেবে কাজ করতে পারে। তাহলে কি ফিচার্স আছে ওর মধ্যে যাতে করে ও এই দুটো প্রপার্টি দেখাচ্ছে? বলো। SO2 ছবি আঁকতে হবে। আচ্ছা, CO2 হচ্ছে লিনিয়ার, আর SO2 SO2 মানে সালফারে দুটো ইলেকট্রন এক্সট্রা আছে। সালফারে কটা ইলেকট্রন ভ্যালেন্সে? দেখো আমি তোমাকে একটা দেখাই, এটা এগুলো তো আমাদের কেমিক্যাল বন্ডিং পড়ানো হয়নি, ওই কারণেই ব্যাপারগুলো সমস্যা। দেখো সালফার অক্সিজেন, হ্যাঁ, সালফারে কটা ইলেকট্রন ভ্যালেন্স? হ্যাঁ, 3s2 3p4 তো, তাহলে 6টা। সে লুইস কনসেপ্ট দিয়ে ড্র করছি। অক্সিজেনে কটা? 6টা। 6টা। দেখো এরা যখন বন্ড করবে তখন এই দুটো একটা পেয়ার আপ হবে, এই দুটো একটা পেয়ার আপ হবে, এই দুটো একটা পেয়ার আপ হবে, এই দুটো একটা পেয়ার আপ হবে। তাহলে SO2 হলো, আর এইটা একটা লোন পেয়ার হিসেবে পড়ে থাকলো। আলটিমেটলি আমার স্ট্রাকচার কি হচ্ছে? এটা তো, তাহলে এখানে দেখো এটা একটা লোন পেয়ার আছে, এখানে সালফার ভ্যাকেন্ট ডি আছে,
থার্ড পিরিয়ড এলিমেন্ট। তাহলে লোন পেয়ার থাকলে লুইস বেস, আর ভ্যাকেন্সি থাকলে লুইস অ্যাসিড। হলো, আগে আমরা ডিসকাস স্যার। করেছিলাম। এবার এর লুইস বেস হিসেবে যখন কাজ করবে তখন একটা মানে অ্যাসিডের সঙ্গে ও বিহেভ করবে, অ্যাসিডের সঙ্গে ও ডোনেট করবে, আর যখন লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে তখন কোনো একটা বেস থেকে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে। দু রকম ক্যারেক্টার দেখাবে। তার দুটো এক্সাম্পল দিয়ে দেওয়া যাবে, সেটা দেখবেন ওটা দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে, ওই দুটো এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করে রাখবে। সিমিলারলি আর একটা কোশ্চেন 2013-তে এসেছিল, বলছে SnCl2 can act both as a Lewis acid and Lewis base. Justify. বলো SnCl2 ছবি কি? SN কোন গ্রুপের এলিমেন্ট? কার গ্রুপ? কার্বনের। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। তাহলে টিন, তো এদের ভ্যালেন্স ইলেকট্রন কত? এদের ভ্যালেন্স কনফিগারেশন কত? NS2 NP2। তাহলে NP2 তো তাহলে 4টে ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে SN এর 4টে ভ্যালেন্স, যেমন কার্বনের গ্রুপ, তো কার্বন মানে 4টে ইলেকট্রন, তো তার নিচে সবাই 4টে করে ইলেকট্রন ক্যারি করবে। SnCl2 দুটো হ্যালোজেনের সঙ্গে বন্ড করছে, আর তাহলে তাহলে দুটো ইলেকট্রন যখন এখানে দিয়েছে আর দুটো ইলেকট্রন তার পড়ে আছে, টোটাল 4টে। তো এই হলো SnCl2। হ্যাঁ, তাহলে SnCl2 এখানেও একই গল্প, এখানে লোন পেয়ার, তার মানে লুইস বেস, আর এখানে SN নিচের দিকে আছে, তাহলে ভ্যাকেন্ট ডি হলে লুইস অ্যাসিড। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আছে? ওকে, তাহলে তাহলে আমাদের এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা আবার ওই লুইস অ্যাসিড বেস কনসেপ্টেরই আর একটা পার্ট আছে, ওই যে ফ্রন্ট স্ট্রেন, ব্যাক স্ট্রেন, এই জিনিসগুলো রয়েছে, সেইগুলো আমরা ডিসকাস করবো। নেক্সট দিন আমাদের লুইস অ্যাসিড বেস শেষ হয়ে যাবে, তারপর আমাদের পরে আবার চলবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পর্যন্ত থাকবে। স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ বলো। স্যার স্যার বলছি বলো। SOCl2 কি হচ্ছে মানে এইভাবে অ্যাসিড আর বেস দু রকমের এও থাকে, মানে SOCl2 তে? হ্যাঁ 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 হ্যাঁ, একই। তুমি DMSO যেরকম ভাবে দেখছো একই রকম DMSO আমরা করলাম না। এই যে ধরো COCl2 করেছি, তো তাহলে তুমি বলছো SOCl2। হ্যাঁ। তো SOCl2 তেও তো তোমার একই গল্প আছে, মানে লোন পেয়ার আছে আবার ভ্যাকেন্ট ডি আছে। আচ্ছা, ঠিক আছে স্যার।